আগের দিন যত হয়েছিল তারপর থেকে করছি, মানে 9 হলে আগের দিন যদি 9 অবধি হয়ে থাকে তাহলে 10, আর আগের দিন 10 হয়ে থাকে তাহলে আজকে 11, ঠিক আছে তো? 10 নম্বর। আচ্ছা, উপরে চ্যাপ্টারের নাম লিখে দিই, ইস্যু অফ শেয়ারস। রেড বুকের এমসিকিউগুলো দেখে নিতে বলেছিলাম, দেখে নিবি। হ্যাঁ, আজকে এটা হয়ে গেলে শেষ হয়ে যাবে এটা। রেড বুকের এমসিকিউগুলো ভালো করে দেখে নিবি, কিছু আজকেরগুলো হয়ে যাওয়ার পর তো নিজেই পারবি বাকিগুলো। যেগুলো পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে তো? তাহলে কি সব এমসিকিউ হয়েছে, রেড বুকেরগুলো করে দিচ্ছি, বাইরের এমসিকিউ করে দিচ্ছি, তারপর পরের ক্লাস থেকে শিওর শর্ট করাবো, এবিটিএ ডব্লিউবিটিএ সব কিছুর এমসিকিউ করিয়ে দেবো, ঠিক আছে তো? লেখ। হ্যাঁ, এই যে এখন যে এমসিকিউটা দিচ্ছি না, এমসিকিউর অ্যান্সারটা দিবি না। ওই ওই মনে পড়ে ফর ফিচার অফ শেয়ার করেছিলাম, ফর ফিচার মনে পড়ছে? ওই ছোটো 3টে করে জার্নাল হতো, ফর ফিচার জার্নাল হতো, তারপর রি ইস্যু হতো, তারপর ওইটা ক্যাপিটালে পাঠাতাম। ওই কোশ্চেনটা থেকে তুই অঙ্কটাই কর না, এমনিও তোর পরীক্ষায় 4 নম্বর অঙ্ক আসে, অঙ্কগুলো তো ওটাও করে ফেল, তাহলে একবার তার তুই অ্যান্সারটাই পেয়ে যাবি। আমার কথাটা বুঝতে পারলি তোকে বললাম না? টোটালটা তো লেখ, আমি বলছি লেখ, আমার সঙ্গে সঙ্গে লেখ, তাড়াতাড়ি লিখে। হ্যাঁ, মোহন লিমিটেড, লেখ মোহন লিমিটেড forfeited 160 shares, forfeited 160 shares of rupees 10 each, of rupees 10 each, on which the holder had paid only the application money, of rupees 2 per share, full stop. Out of this, comma, 40 shares were reissued, 40 shares were reissued to Gaurav, as fully paid for rupees, as fully paid for rupees 9 per share, full stop. The gain on reissue, is কত হবে অ্যান্সারটা? হ্যাঁ, লিখে দেবে অ্যান্সারটা। তো কোশ্চেনটা টুকে নে, তোরা কোশ্চেন টুকছিস, আমি একবার রিডিং মেরে নিচ্ছি। কোশ্চেনটা কি বলেছে? মোহন লিমিটেড forfeited 160 shares of rupees 10 each, on which the holder had paid only the application money of rupees 2 per share. Out of these, 40 shares were reissued to Gaurav as fully paid for rupees 9 per share. The gain on reissue is, দেখ কি বের করতে বলেছে, এটা মেন কথা নয়। এখানে বলেছে 160টা শেয়ার একটা কোম্পানি, 100 মানে একটা কোম্পানির নাম বলে মোহন লিমিটেড কতগুলো শেয়ার ফরফিট করেছে? 160টা শেয়ার ফরফিট করেছে। তো ফরফিটের জার্নালটা জানি আমরা লিখব, এবং 160টা শেয়ার ফরফিট করেছে, একটা শেয়ার ফেস ভ্যালু ছিল 10 টাকা করে, ঠিক আছে? যার মধ্যে হোল্ডাররা, ওই কোম্পানির হোল্ডাররা অনলি অ্যাপ্লিকেশনের টাকা দিতে পেরেছে। তার মানে টোটাল শেয়ার যদি 10 টাকা হয়, তার মধ্যে 2 টাকা অ্যাপ্লিকেশন দিতে পেরেছে, মানে কি 8 টাকা দিতে পারেনি। বুঝতে পারলি? তার মানে 2 টাকা দিতে পেরেছে, 8 টাকা দিতে পারেনি। যত টাকা দিতে পারেনি তাকে কি বলে? কলসিনারি আর 2 টাকা দিতে পেরেছে মানে শেয়ার ফরফিটেড হয়ে গেল এটা। ওই 160টা শেয়ারের মধ্যে 40টা শেয়ার রিইস্যু করেছে। বলেছে কত টাকা করে রিইস্যু করেছে? 10 টাকার শেয়ারটা 9 টাকায় রিইস্যু করেছে, ঠিক আছে? এবং বাকি টাকাটা তারপরটা যেটা করতাম ক্যাপিটাল দিতে পারতাম। তাহলে জার্নালটা লেখ। মানে এরকম অঙ্কদের পরীক্ষা দিতেই পারে 4 নম্বরে, যাতে পরে একটা অঙ্ক তুলে দিল 4 নম্বর দিয়ে দিল, ঠিক আছে? দিতে পারে কিন্তু 4 নম্বর, এবং দিতে পারে না, দেয়, এরকম অঙ্ক দেয় প্রতি বছর একটা করে থাকে ফর ফিচারের অঙ্ক। তাহলে জার্নালটা কি লিখবো? সলিউশন যদি আসি এটার, প্রথমে লিখবো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। নিয়ম হচ্ছে যতগুলো শেয়ার ফরফিট করে, কতগুলো শেয়ার ফরফিট করেছে?
ফরফিট করেছে তোমার 160টা শেয়ার ইন্টু মানি সো কলড আপ, কত টাকা করে টাকা হয়েছে? পুরো 10 টাকা। কিছু সেইভাবে অঙ্কে ইনফরমেশন বলেইনি কত টাকা টাকা হয়েছে, তার মানে ধরে নেবো 10 টাকাই টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো 160 ইন্টু 10 কত? 1600 টাকা। তারপর করতাম সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। এই সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট কথাটির অর্থ হলো যদি প্রিমিয়াম মানি ফেল করে, অঙ্কে তো প্রিমিয়াম নেই, তাহলে ফেল করার কোনো প্রশ্ন ওঠে না। আচ্ছা, তারপর কি লিখবো? টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার, কি লিখলাম? টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। তো বুঝতেই পারছিস টোটাল 10 টাকার মধ্যে 2 টাকা দিতে পারেনি কত? 8 টাকা। তার মানে কলস ইন এরিয়ার মানে কত টাকা দিতে পারেনি? 8 টাকা দিতে পারেনি। 160 ইন্টু 8 করে দেবো। তারপর টু শেয়ার ফরফিটেড, এই শেয়ার ফরফিটেড ক্রেডিট কথাটির অর্থ হলো কত টাকা দিতে পেরেছে। অনেক সময় শর্ট কোশ্চেন দেয় ফরফিচারের সময় শেয়ার ফরফিটেড কথাটির অর্থ কি, যখন ফরফিচার জার্নালকে যখন শেয়ার ফরফিট মানে কি? কত টাকা দিতে পেরেছে, শেয়ার হোল্ডার কত টাকা দিতে পেরেছে। এখানে লিখবো শেয়ার ফরফিটেড কত? 160টা শেয়ার কত করে বল? 2 টাকা করে। তাহলে এখানে হচ্ছে 320 ক্রেডিট, আর এটা কত হচ্ছে বলতো সর্বাণী? 1280 হয়ে গেল, 1280। এবার রিইস্যু করবো, বল রিইস্যু করার জার্নালটা কি? রিইস্যু করলে টাকা আসছে, রিইস্যু করলে টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তো কতগুলো শেয়ার রিইস্যু করছি? 160-এর মধ্যে 40টা শেয়ার রিইস্যু করছি 9 টাকা করে। তাহলে এখানে লিখবো 40 ইন্টু 9 কত হচ্ছে? 360 টাকা। 10 টাকার বদলে 9 টাকা পাচ্ছি, কত টাকা ডিসকাউন্ট রিইস্যু করলাম? 1 টাকা। দেখ এটা মাথায় রাখবি, কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না। কে বলেছে? লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 বলেছে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, কিন্তু কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার রিইস্যু করতে পারে। ডিসকাউন্টে ইস্যু পারবে না, কিন্তু ডিসকাউন্টে রিইস্যু পারবে, এটা কোম্পানির রুল বলছে। তাহলে এখানে কি লিখবো? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, তোরা বলতে পারিস, এটা বলবি না, তোরা জানিস, এটা নতুন করে বলার কিছু নেই। কোম্পানি যদি ডিসকাউন্টে শেয়ার রিইস্যু করে তখন ডিসকাউন্ট না লিখে লিখতে হয় শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কত হবে? 40টা শেয়ার 1 টাকা করে হলে 40 টাকা। টু কি হয়? টু শেয়ার ক্যাপিটাল 400 টাকা। দেখ এটা কেন করালাম? ইচ্ছা করেই করালাম, কারণ এরকম অঙ্ক পরীক্ষা দিতেই পারে, এই অঙ্কটাই তুলে দিল, 4 নম্বর দিয়ে দিল, দিতেই পারে, এই জন্য একবারে প্র্যাকটিস হয়ে গেল তোর। এবার লাস্ট জার্নাল কি হতো? ক্যাপিটাল রিজার্ভে টাকাটা পাঠিয়ে দিতাম, তাই তো? কি হতো? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এখানে লিখবো শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তোদের বারবার করে বলছি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবি, এরকম অঙ্ক পরীক্ষায় আসবেই বলছি 4 নম্বরের জন্য। তাহলে বল নিয়ম কি ছিল? আমি বলেছিলাম ফরফিটেড ক্রেডিট থেকে ফরফিটেড ডেবিট বাদ দিতে হয়। তো বল না ফরফিটেড ক্রেডিট কত ছিল? ফরফিটেড ক্রেডিট কত ছিল? 320 টাকা, 320 টাকা। আর ফরফিটেড ডেবিট কত ছিল? 40 টাকা। ঠিক আছে, তাহলে দেখ ফরফিটেড ক্রেডিট ছিল 320 আর ফরফিটেড ডেবিট ছিল 40। ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করতে করেছি, কোনো ভুল কিছু করিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, এই যে এখানে ফরফিটেড ক্রেডিট না, দেখ এই যে কত আছে, ফরফিটেড ক্রেডিট ছিল 320 টাকা, কিন্তু এটা কতগুলো শেয়ারের জন্য 320 টাকা পেয়েছিল? কতগুলো শেয়ারে? 160-এ 320 পেয়েছিল। তার মানে এখানে 320 লিখলে হবে না, এখানে 320 লিখলে হবে না, কারণ আমি রিইস্যু করেছি কতগুলো? যতগুলো বেচবো তারই তো প্রফিট বের করবো, তাই না? আমি বেচেছি 40টা শেয়ার, তাহলে 40টা শেয়ারের প্রফিট বের করবো। তার মানে এবার দেখতে হবে 320টা পেয়েছিলাম 160-এ, তার মানে 40টা শেয়ারে কত? তাই লিখবো এখানে 320টা যদি 160টা শেয়ারে হয় তাহলে 40টা শেয়ারে কত? তাহলে এটা হচ্ছে 80 মাইনাস 40, অ্যান্সার হচ্ছে তো 40। ঠিক আছে, তো আমার কথাটা বুঝতে পারলি? এখানে সবসময় নিয়ম তো ফরফিটেড ক্রেডিট মাইনাস ডেবিট করা, কিন্তু ফরফিটেড ক্রেডিট প্রপোর্শন, ইন প্রপোর্শন। ফরফিটেড ক্রেডিট ইন প্রপোর্শন করতে হবে, প্রপোর্শন মানে আনুপাতিক হারে বের করতে হবে। 160-এ যদি 320 হয় তাহলে 40-এ কত? 80 হচ্ছে। আর ফরফিট ডেবিট 40, 80 থেকে 40 বাজে 40। এবার কি জানতে চেয়েছিল? বলছে গেন অন রিইস্যু। গেন অন রিইস্যু মানে রিইস্যু করার সময় কত টাকা গেন হয়ে যায়। মোট কথা ওই প্রফিট অন রিইস্যু করতাম না। এই লাস্ট জার্নালটা কি ছিল? এর ন্যারেশন কি লিখতাম? প্রফিট অন রিইস্যু। আরে সেটাই তো বলছে, রিইস্যু করার সময় কত টাকা প্রফিট হয়েছে? 40 টাকা। অ্যান্সার হবে 40 টাকা। ব্যাস এটাই জানতে চেয়েছে। তার মানে কি? তার মানে কি হলো? তাহলে তোকে পুরো ব্যাপারটা জানতে হলো, পুরো ব্যাপারটা জানতে হলো। আমি মুখে ডাইরেক্ট বলে দিতে পারতাম, আমি ডাইরেক্ট বলে দিতে হলো স্যার ডাইরেক্ট কী করে ভাবতেন? এই দেখ ডাইরেক্ট কী করে ভাবতাম, কতগুলো শেয়ার রিইস্যু করেছে? 40টা শেয়ার রিইস্যু করেছে। তো রিইস্যু করেছি কত টাকায়? 9 টাকা করে রিইস্যু করেছি, মানে কত টাকা ডিসকাউন্টে রিইস্যু করেছি? 1 টাকা।
আমি ডাইরেক্ট করতাম ফরফিটেড ক্রেডিট মাইনাস ফরফিটেড ডেবিট, আমি আর কিছু করতাম না, ডাইরেক্ট ফরফিটেড ক্রেডিট মাইনাস ফরফিটেড ডেবিট। ফরফিটেড ডেবিট তো 40 টাকা পেয়ে গেলাম, কিন্তু ফরফিটেড বুঝতে পারলি না ফরফিটেড ডেবিট কেন? 10 টাকা শেয়ারটা 9 টাকায় রিইস্যু করেছি, মানে কত টাকায় পাইনি, কত টাকা কম পেয়েছি, 1 টাকা। তাহলে ফরফিটেড ডেবিট তো 40 × 1 40 টাকা, ঠিক আছে। কিন্তু ফরফিটেড ক্রেডিট কত? ফরফিটেড ক্রেডিট ভাব যে 40টা শেয়ারের এগেনস্ট আমি এতদিন পর্যন্ত কত টাকা পেয়েছিলাম, 2 টাকা পেয়েছিলাম। তো 40 × 2 80, 80 মাইনাস ওইগুলো ভাবতে হতো। আর এটা করলে অত বেশি ভাবতে হয় না, ডাইরেক্ট হয়ে যায়, ঠিক আছে। দুটোই বলে দিলাম, যেটা ভালো লাগবে, ঠিক আছে। তো এটাই জেনে রাখাই ভালো, বেশি বড়টা জেনে রাখাই ভালো। পরের অঙ্কটা করবো, হ্যাঁ। আর সেরকম অঙ্ক নেই, বুঝিস তো, এবার জাস্ট নর্মাল জিনিস। এবার একটা কোশ্চেন বলে, জানিস কি বলেছে? বলছে ইফ আ শেয়ার হোল্ডার, আমি বলছি লিখছি পরে, ইফ আ শেয়ার হোল্ডার ডাজ নট পে হিজ ডিউ অন অ্যালটমেন্ট, মানে কোনো শেয়ার হোল্ডার যদি অ্যালটমেন্টে তার ডিউটা দিতে না পারে, তাই না, ফর দ্য অ্যামাউন্ট ডিউ, যত টাকা ডিউ আছে, দেয়ার উইল বি আ, কোথায় চলে যায় টাকাটা, ধর কলসিন এরিয়ায় চলে যায়, ঠিক আছে। কোথায় চলে যাবে? কলসিন এরিয়া চলে যাবে। তাহলে বুঝতে পারলি, কিন্তু এখানে অপশন কলসিন এরিয়া ছিল না, সত্যি কলসিন এরিয়া যাবে, কিন্তু কলসিন এরিয়া ছিল না অপশনটা। ধর একজন শেয়ার হোল্ডার, কোম্পানিতে অনেক শেয়ার হোল্ডার থাকে, কোনো শেয়ার হোল্ডার ধর অ্যালটমেন্টে এত টাকা ডিউ আছে, অ্যালটমেন্টে ধর তার কাছে ধর কত টাকা পায়, সাপোজ ধর কিছু টাকা পায়, ওই টাকা দিতে না পারে, অ্যালটমেন্ট যত টাকা পায় সেই টাকাটা দিতে না পারলে সেটা কল সিনিয়র চলে যেতে হতো। কিন্তু কল সিনিয়র বলে অপশন নেই এখানে। এখানে তখন কি হবে, অপশন ছিল শেয়ার অ্যাপ্লিকেশন ছিল, শেয়ার অ্যালটমেন্ট ছিল, ফার্স্ট কল ছিল, ফাইনাল কল, এরকম ছিল অপশনগুলো। তখন লিখতে হবে কোথায় টাকাটা ডিউ আছে, শেয়ার অ্যালটমেন্ট, এইটা ছিল অপশনটা। কি বললাম বুঝতে পারছিস তো? মানে এরকমও ছিল না, আরো একটু আবার ঘুরিয়ে দিয়েছিল, বলেছিল ডেবিট ব্যালেন্স ইন শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট ব্যালেন্স ইন শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, এরকম অনেকগুলো অপশন বলেছে। আমি বলছি কোশ্চেনটা বোঝা, মানে কোশ্চেনের মানেটা বোঝ, অঙ্কটা তো হয়েই যাবে। ইফ আ শেয়ার হোল্ডার, ইফ আ শেয়ার হোল্ডার ডাজ নট পে, এটা এত সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে না, এটা অ্যান্সারটা দিতেই অসুবিধা হয়ে যাবে। ডাজ নট পে হিজ ডিউজ, ঠিক আছে, অন অ্যালটমেন্ট। লাইনটা মানে হয়েছে ইফ আ শেয়ার হোল্ডার ডাজ নট পে হিজ ডিউ অন অ্যালটমেন্ট। ধর আমি কোনো কোম্পানির শেয়ার কিনতে চাই, আরেক কোম্পানির শেয়ার কিনতে চাই, তো আমি যখন শেয়ার কিনতে যাই, আমি তো ফর্ম ফিল আপ করেছি, আমি ফর্মের জন্য অ্যাপ্লাই করেছি, ও কদিন পরে আমাকে শেয়ার দিয়ে দিয়েছে, কিন্তু এবার অ্যালটমেন্টের টাকা তো আমি আগে দেবো না, ও তো আমাকে কল করবে, আমাকে বলবে অ্যালটমেন্ট টাকা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমাকে বলেছে টাকা দেওয়ার কথা, সাপোজ ধর আমার কাছে অ্যালটমেন্টের বাবদ 10,000 টাকা পায়, কত টাকা আমার কাছে 10,000 টাকা পায়, বলছে ইফ আর শেয়ার হোল্ডার ডাজ নট পে হিজ ডিউ অন অ্যালটমেন্ট, আমার কাছে 10,000 টাকা পায়, আমি তো 10,000 টাকা দিতে পারলাম না, ঠিক আছে। তো এটাই বলেছে লাইনটার মানে, ফর দ্য অ্যামাউন্ট ডিউ, ঠিক আছে, ফর দ্য অ্যামাউন্ট ডিউ, যত টাকা ডিউ হচ্ছে, কত টাকা ডিউ হচ্ছে, 10,000 টাকা, ফর দ্য অ্যামাউন্ট ডিউ, ঠিক আছে। তো দেয়ার উইল বি আ, ঠিক আছে। তো জেনারেলি এটা যত টাকা দিতে পারলো এটা কল সিনিয়র চলে যায়, আর কল সিনিয়র মানে তো বুঝতেই পারছিস, কল সিনিয়র মানে হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে, কল সিনিয়র মানে হচ্ছে অ্যাসেট, পার্টির নাম চলে যেত। কিন্তু এখানে কল সিনিয়র অপশন বলেই নি, এখানে বলে যে শেয়ার অ্যালটমেন্ট কি করব, ডেবিট করব নাকি শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট করব। তো স্বাভাবিক তোর অন্য অপশন দিলেও কোনো কাজ লাগবে না, কারণ আমার অ্যালটমেন্ট বলে তো অ্যালটমেন্টেরই আসবে, আর কোনো আসবে না। তো আমি আর কিছু বললাম, শেয়ার অ্যালটমেন্ট ডেবিট হবে না ক্রেডিট হবে, শেয়ার অ্যালটমেন্ট ডেবিট হবে, ক্রেডিট হবে না, কেননা কত টাকা ডিউ ছিল, দেখ কোনো পার্টির কাছ থেকে যদি আমরা টাকা পাই তো সেটা তো কোম্পানির ডেটার্স, তো ডেটার্স বুঝতেই পারছিস, শেয়ার অ্যালটমেন্টের থেকে টাকা পাচ্ছি, এটা ডেবিট হবে, ডেবিট ব্যালেন্স হবে, বুঝতে পারছিস তো। এটা বলেছে অ্যান্সারটা কি বললাম, ডেবিট ব্যালেন্স ইন শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, এখানে লিখ ডেবিট ব্যালেন্স ইন শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরের কোশ্চেন থেকে আর সেরকম কিছু নেই, আর অঙ্ক নেই, ঠিক আছে। তো এবার দেখ নর্মাল জিনিস, কত নম্বর হবে ওটা, 9, 10, 11 হলো, তাই তো। 12টা কি বলেছে, শেয়ার হোল্ডার তো নাম শুনেছিস,
শেয়ার হোল্ডার আর বলছে অপশান তো বলে দিয়েছিল পরীক্ষা, মানে তোর কোশ্চেনে অপশানগুলো বলেছিল। শেয়ার হোল্ডার কাদের বলে জানিস তো? তো মালিক, ও বললো শেয়ার হোল্ডার মালিক। কাদের মালিক? কোথাকার মালিক? কোম্পানির মালিক। তো অপশান বলেছিল, এখানে বলেছে ওনার অফ দ্য কোম্পানি, কোম্পানির মালিক। শেয়ার হোল্ডার আর ওনার অফ দ্য কোম্পানি, ওনার অফ দ্য কোম্পানি। কি লিখলি বল? তাহলে বোঝা গেল শেয়ার হোল্ডার কাদের বলে? কোম্পানির মালিককে বলা হয় শেয়ার হোল্ডার। ঠিক আছে তো? তারপর বলেছে লেখ লাইবিলিটি অফ মেম্বার্স ইন আ কোম্পানি। বলেছে দ্য লাইবিলিটি অফ মেম্বার্স ইন আ কোম্পানি, ঠিক আছে তো, ইজ, হ্যাঁ কোম্পানি থাকে না, কোম্পানি আমরা পার্টনারশিপ করছি না বা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, কোম্পানি করছি। কোম্পানি যারা মেম্বার, কোম্পানি মেম্বার কারা? ওই বুঝতেই পারছিস, কোম্পানির মালিক মানে শেয়ার হোল্ডার। ঠিক আছে, এদের লাইবিলিটি কি হয়? এদের লাইবিলিটি লিমিটেড হয়, আনলিমিটেড হয় না। আনলিমিটেড কোথায় হয়? সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে হয়, পার্টনারশিপে হয়। এখানে আনলিমিটেড হয়, এখানে লিমিটেড হয়। এটা মাথায় রাখতে হবে তোকে, অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, ঘাবড়াবি না এই জায়গাটা। ঠিক আছে তো? বা বলতে পারিস কোম্পানির লাইবিলিটি কি? লিমিটেড। ঠিক আছে, লিমিটেড লাইবিলিটি হয়। আমি ডেফিনেশনে লিখিয়ে দিয়েছিলাম। 14 নম্বর কি বলেছে? বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইন আ প্রাইভেট কোম্পানি। বল দেখি, কেউ বলতে পারবি? 200 জন। 200 জন। লেখ দ্য ম্যাক্সিমাম, দা না সরি ম্যাক্সিমাম, লেখ ম্যাক্সিমাম নাম্বার অফ, আগের গুলো পুরো অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার শুধু এরকম থিওরি হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স, ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স, ঠিক আছে, ইন আ প্রাইভেট কোম্পানি, ইন আ প্রাইভেট কোম্পানি ইজ, ইন আ প্রাইভেট কোম্পানি ইজ, ঠিক আছে, কত বললি? 200 জন। ম্যাক্সিমাম 200 জন হয়, তোরা জানিস এটা। এরকম ছিল, প্রাইভেট কোম্পানি ছিল, পাবলিক কোম্পানি ছিল, তাই না? তো পাবলিক কোম্পানি কত ছিল? 7 থেকে 200, মিনিমাম 7, ম্যাক্সিমাম 200। আর তাই তো? আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম, হ্যাঁ সরি একটু ভুল হলো। প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানি, পাবলিক কোম্পানি ছিল মিনিমাম 7 আর ম্যাক্সিমাম ছিল আনলিমিটেড, ম্যাক্সিমাম ছিল আনলিমিটেড। ঠিক আছে, আর কি ছিল? প্রাইভেট কোম্পানি 2 থেকে 200, প্রাইভেটে ছিল 2 থেকে 200 আর পাবলিকে ছিল 7 থেকে আনলিমিটেড। ঠিক আছে তো? আমি এখানে ছোট করে একটু লিখে দিই, প্রাইভেট 2 থেকে 200, ঠিক আছে, আর পাবলিক 7 থেকে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে সাইন বুঝতে পারলি তো? আনলিমিটেড, এটা লিখলাম না, আনলিমিটেড, এটা মানে আনলিমিটেড। তাহলে বুঝতে পারলি, এটা লিখে দিলাম যাতে পরে অন্য সময়, আমি তো পাবলিকের কথা তো বললাম না, তাই একবার চোখ বুলিয়ে নিবি। আচ্ছা, এইগুলো দেখ, এইগুলো লিখেইছে, তোকে আলাদা করে বই ঘেটে 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 পড়তে হবে না। এগুলো এইগুলো একবার দেখে নিলেই ব্যাস, এর মধ্যেই তোর এমসিকিউ পেয়ে যাবি। আচ্ছা, তারপর 15 নম্বর, এটা বলবি, হ্যাঁ এটা বলেছিলাম, আমি বলেছিলাম। বলছে ক্যাপিটাল অফ আ কোম্পানি, কি লিখছি? ক্যাপিটাল অফ আ কোম্পানি, ক্যাপিটাল অফ আ কোম্পানি ইজ ডিভাইডেড, ইজ ডিভাইডেড is divided in units, in units which is, ঠিক আছে, which is called, which is called, কেউ বলতে পারবে এর অ্যান্সারটা কি হবে? ও বললো স্টক, বলতে পারবে কিছু অ্যান্সারটা কি হবে? আমি মানে বলে দিচ্ছি, ক্যাপিটাল অফ আ কোম্পানি, কোম্পানির যে ক্যাপিটাল ইজ ডিভাইডেড ইন ইউনিটস, মানে কোম্পানি যে ক্যাপিটাল আছে সেটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দেবো, ছোট ছোট পার্টে ভাগ করে দেবো। ঠিক আছে, ডিভাইডেড ইন ইউনিট, ছোট ছোট ইউনিট বা পার্টে ভাগ করে দেবো। এটাকে কি বলে? সাপোজ ধর, আমি তোদের যখন বুঝিয়েছিলাম বলেছিলাম, দাঁড়া আমি তোকে বলছি, ধর কোনো একটা কাজ করতে তোর 1000 টাকা লাগবে। কত টাকা? 1000 টাকা লাগবে। কোনো একটা কাজ করতে 1000 টাকা লাগবে। এবার হ্যাঁ, এটা শেয়ার হবে, ঠিক। কোনো একটা কাজ করতে তোর 1000 টাকা লাগবে। বাবার কাছে 1000 টাকা চেয়েছিস, বাবা দেয়নি। মার কাছে 1000 টাকা চেলি, মা দিল। তখন তুই কি করলি? বাবার কাছ থেকে 200 টাকা নিলি, মায়ের কাছ থেকে কিছু নিলি,
দিদির কাছ থেকে সবার থেকে নিয়ে 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 তুই টাকাটা জোগাড় করলি, এক জায়গায় করলি, এটা হচ্ছে শেয়ার। তো কোম্পানি কখনো কোম্পানির মালিকের একার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব না। একটা কোম্পানি চালাতে 1 কোটি টাকা লাগবে। ও কি করে, ওই 1 কোটি টাকাকে ছোট 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 এর থেকে এত, ওর থেকে এত, ছোট ছোট একটা করে পার্টে ভাগ করে। এক একটা পার্টকে বলে শেয়ার। বলেছিলাম না, এক একটা ছোট ছোট ভাগকে বলে, হ্যাঁ। তো এক একটা পার্টকে বলা হয় শেয়ার, বুঝতে পারলি? এক একটা পার্টকে বলা হয় শেয়ার। তাহলে অ্যান্সার কি হবে? শেয়ার। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলি? কোম্পানির যে ক্যাপিটাল থাকে না, তার ছোট ছোট এক একটা পার্ট, এক একটা পার্টকে বলা হয় শেয়ার, এক একটা ইউনিট। ঠিক আছে তো? তুই যখন তোর বই খুলবি, বইয়ে দেখবি বাংলায় লেখা আছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পার্ট, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয়, মানে কোনো কোম্পানির ক্যাপিটাল যেটা থাকে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। ছোট ছোট ভাগ, যেমন না একটা কোম্পানি ধর 1 কোটি টাকা লাগবে, এক একটা শেয়ারের দাম দেখবি 10 টাকা করে, তাই না? তো এরকম থাকে, নতুন কিছু নয়, জানিস এইগুলো। তারপর কি বলেছে, এটাও সোজা দিয়েছে 16 নম্বর। তাহলে দেখেছি এগুলো নতুন নতুন, এগুলো জিনিস আমার জানতে হবে, নাহলে খুব ভুল হয়ে যেতে পারে। আর কোম্পানি মে ইস্যু, এটাও লিখেছিলাম, মানে ফার্স্ট ক্লাসে লিখিয়েছিলাম, মানে বড় করে লাইনগুলো তো বড় করে লেখাছিলাম, তার মধ্যে একটা ছোট একটা লাইন ছিল ওর মধ্যে। এই জন্য আমার যে এমসিকিউগুলো না, এমসিকিউগুলো তখন খুব ভালো মতন পারবে। আমার যে ভিডিও যে ফার্স্ট ক্লাসগুলো থাকে না, ওইগুলো ভালো করে শুনলে সব এমসিকিউ পারা যায়, ওর মধ্যে সব কথা বলা থাকে। ঠিক আছে, তো আ কোম্পানি মে ইস্যু, আ কোম্পানি মে ইস্যু মানে বলতে চাইছে, অ্যান্সারটাই বলে দিচ্ছি আমি তোকে। কোম্পানি ক ধরনের শেয়ার ইস্যু করতে পারে? শেয়ার তো 2 ধরনেরই হয়, হ্যাঁ না? নাকি কোম্পানিকে শুধু ইকুইটি শেয়ারই ইস্যু করে? কোম্পানি 2 ধরনের শেয়ার ইস্যু করতে পারে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, দুটো শেয়ারই ইস্যু করতে পারে। এখানে লেখা ছিল, মনে কর কোম্পানি 2 ধরনের শেয়ার ইস্যু করতে পারে, ইকুইটি শেয়ার অ্যান্ড প্রেফারেন্স, ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স, বোথ শেয়ারস, ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স, বোথ শেয়ারস। কোম্পানি 2 ধরনেরই শেয়ার ইস্যু করতে পারে। হয়ে গেল 17 নম্বর। 17 নম্বর বলেছে টু হুম, লেখ টু হুম ডিভিডেন্ড ইজ গিভেন, টু হুম ডিভিডেন্ড ইজ গিভেন, টু হুম ডিভিডেন্ড ইজ গিভেন at a fixed rate, at a fixed rate, at a fixed rate। এই কোশ্চেনের অ্যান্সারই কোশ্চেনটাই লিখলাম না, তুই অ্যান্সার দিয়ে দিচ্ছিস। at a fixed rate in a company, in a company। জানিস ওখানে অপশন কি ছিল? ও আমি কোশ্চেনটাই বললাম না, ও অ্যান্সারই দিয়ে দিল তো না। এখানে বলেছে টু হুম ডিভিডেন্ড ইজ গিভেন অ্যাট আ ফিক্সড রেট ইন আ কোম্পানি। ওখানে অপশনগুলো আগে বলে দিই কী কী ছিল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল, ডিবেঞ্চার ছিল, ঠিক আছে, আর একটা কী ছিল আমি জানি না, মনে পড়ছে না ঠিক। 3টের মধ্যেই তো অপশন হয়ে যাবে। তো বলছে সবচেয়ে বড় কথা, কোম্পানি থেকে ডিভিডেন্ড কারা পায়? শেয়ার হোল্ডাররাই ডিভিডেন্ড পায়, ইকুইটি শেয়ার হোল্ডাররাও পায়, আবার প্রেফারেন্স হোল্ডাররাও। ডিভিডেন্ড কিন্তু ডিভিডেন্ড কিন্তু সবাই পায়, মানে ইকুইটি শেয়ার হোল্ডার সবাই, মানে ইকুইটি শেয়ার হোল্ডাররাও ডিভিডেন্ড পাবে, আবার প্রেফারেন্স শেয়ার হোল্ডাররাও ডিভিডেন্ড পাবে। ইকুইটি শেয়ার হোল্ডাররা কেমন ডিভিডেন্ড পাবে? সবাইকে টাকা পয়সা মেটাবে, তারপরে ওদের সবার লাস্টে ওরা ডিভিডেন্ড পায়, কিন্তু ওদের কোনো ফিক্সড রেট থাকে না। কোম্পানির ভালো হলে, কোম্পানির অবস্থা ভালো থাকলে ভালো ভালো মানে বেশি বেশি ডিভিডেন্ড পাবে, যদি কোম্পানির অবস্থা খারাপ থাকে কম ডিভিডেন্ড পাবে। ঠিক আছে তো? কিন্তু কি বলেছে, ফিক্সড রেটে ডিভিডেন্ড কারা পায়? প্রেফারেন্স হোল্ডার ডিভিডেন্ড পায়। ঠিক আছে, এই যে বলি স্যার ডিবেঞ্চার হোল্ডারের পাশেও তো যখন ডিবেঞ্চার লেখা থাকে, ডিবেঞ্চার মানে লোন, ডিবেঞ্চারের আগে একটা পার্সেন্টেজ লেখা থাকে, ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট হয়, লোনের উপর তো ইন্টারেস্ট হয়, তো ডিবেঞ্চার হোল্ডার কখনোই হবে না। তো অনেকে ভাবতে পারে ফিক্সড রেট, কোশ্চেনে লেখা আছে 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, 12% ডিবেঞ্চার। তা প্রেফারেন্স শেয়ারও ফিক্সড রেট, ডিবেঞ্চারও ফিক্সড রেট, কিন্তু ডিবেঞ্চারের ফিক্সড রেটটা ইন্টারেস্ট, প্রেফারেন্স শেয়ার ফিক্সড রেটটা ডিভিডেন্ড। তো আশা করি বুঝতে পেরে গেছি এটা কি হয়েছে। তাহলে অ্যান্সার লিখবি প্রেফারেন্স শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার। হয়ে গেল। এবার 18 নম্বর কি বলেছে? 18 নম্বর, 18 নম্বর বলেছে নমিনাল শেয়ার ক্যাপিটাল ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট, লেখ নমিনাল শেয়ার ক্যাপিটাল, লেখ নমিনাল শেয়ার ক্যাপিটাল, লিখিস তো নমিনাল শেয়ার ক্যাপিটাল
is the maximum amount of share is the maximum amount of share capital কি লিখেছে আবার বলছি নমিনাল শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। ও এত কিছু বলেনি, আমি তো অ্যান্সারটাই লিখে দিলাম, বুঝিস তো। নমিনাল শেয়ার ক্যাপিটাল বলতে কি বোঝায়? নমিনাল শেয়ার ক্যাপিটাল ইজ দা, এটা অ্যান্সারের মধ্যে চলছে, আমি অ্যান্সারটাই লিখে দিচ্ছি, আমি অ্যান্সারই আরম্ভ করে দিয়েছি, আমি অ্যান্সারই লিখে দিয়েছি। নমিনাল শেয়ার ক্যাপিটাল বলতে কি বোঝায় আমি অ্যান্সারটাই লিখে দিয়েছি, অ্যান্সারটা লিখেই দিই তারপর বুঝিয়ে দিচ্ছি। নমিনাল শেয়ার ক্যাপিটাল ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল which a company is authorized to issue, তোরা জানিস নমিনাল শেয়ার ক্যাপিটালই আর একটা নাম কি? অথরাইজ শেয়ার ক্যাপিটাল। আর একটা নাম আছে নমিনাল ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল, তিনটে মানে একই। এই লাইন তিনটে মানে কি? একটা কোম্পানি ম্যাক্সিমাম কতটা শেয়ার ইস্যু করতে পারে তাকেই তো বলে নমিনাল ক্যাপিটাল, তাকেই বলে অথরাইজ ক্যাপিটাল, তাকেই বলে রেজিস্টার্ড ক্যাপিটাল। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল হুইচ আ কোম্পানি অথরাইজ টু ইস্যু, মানে একটা কোম্পানি ম্যাক্সিমাম কতটা শেয়ার ইস্যু করতে পারবে, ঠিক আছে, এটাই তো অথরাইজ ক্যাপিটাল। তো বলে দিয়েছে এটা এমন কিছু, লাইনটা বলেছিল ওখানে, ঠিক আছে। তো তারপর বলেছে কত নম্বর? 19 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট শোন, হুইচ অফ দ্য ফলোয়িং is not shown, which of the following is not shown under the heading share capital in a balance sheet, share capital in a balance sheet, share capital in a balance sheet। বলেছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট শোন আন্ডার দ্য হেডিং শেয়ার ক্যাপিটাল ইন আ ব্যালেন্স শিট। আমরা যে ব্যালেন্স শিট করি না কোম্পানির ব্যালেন্স, ওখানে শেয়ার ক্যাপিটাল বলে একটা হেড থাকে। তো শেয়ার ক্যাপিটালের মধ্যে ওখানে 4টে অপশন ছিল কোন কয়েনটা আসবে না, ঠিক আছে। শেয়ার ক্যাপিটালের মধ্যে কি কি আসে? অথরাইজ ক্যাপিটাল আসতো, ইস্যুড ক্যাপিটাল আসতো, সাবস্ক্রাইব, পেড আপ, সব ক্যাপিটাল আসতো, কিন্তু এইগুলো আসতো। রিজার্ভ ক্যাপিটালের নাম শুনেছিস? রিজার্ভ ক্যাপিটাল কখনো আসতো না শেয়ার ক্যাপিটালের মধ্যে, ঠিক আছে। তো রিজার্ভ ক্যাপিটাল অ্যান্সারটা হবে রিজার্ভ। ওখানে এই 4টে অপশন বলেছিল, কি বললাম? অথরাইজ ক্যাপিটাল বলেছিল, মানে এরকম সব 9টা বলেছিল। কখনোই শেয়ার ক্যাপিটালের মধ্যে রিজার্ভ ক্যাপিটালটা আসে না। তো আমি অপশনগুলো বললাম না, বলেছিল যে কোনটা আসে না, কোনটা আসে না, সবই আসে, রিজার্ভ ক্যাপিটালটা আসে না। তো এখানে অ্যান্সার লিখবি কি? রিজার্ভ ক্যাপিটাল। রিজার্ভ ক্যাপিটাল, বুঝতে পারলি এটা? এবার দেখ 20 নম্বর, তাই তো? 20 নম্বর বলেছে ইস্যু অফ শেয়ারস এট আ প্রাইস, লেখ ইস্যু অফ শেয়ারস at a price, issue of shares at a price lower than its face value, lower than its face value is called, হ্যাঁ হ্যাঁ দেখ কি বলেছে, কি বলেছে মন দিয়ে শোন। কোশ্চেনটা তো মানে বুঝেই গেছিস, আশা করি বলতে হবে না, তবু বলে দিচ্ছি। ইস্যু অফ শেয়ার অ্যাট আ প্রাইস লোয়ার দ্যান দ্য ফেস ভ্যালু, কোনো কোম্পানি ফেস ভ্যালুর থেকে যদি কম দামে শেয়ার ইস্যু করে তাকে ডিসকাউন্ট বলে, তাকে ডিসকাউন্ট অন শেয়ার ইস্যু বলে, ঠিক আছে। তো ওখানে অপশান ছিল ডিসকাউন্ট ছিল, প্রিমিয়াম ছিল, পার্ট ছিল, তো ডিসকাউন্টই হবে। কিন্তু কোম্পানির যে নতুন আইন চালু হয়েছে, লেটেস্ট কোম্পানি 2013,
সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, তবে রিইস্যু করতে পারে ডিসকাউন্টে। তাহলে এর অপশনটা লিখবি ইস্যুড অ্যাট আ ডিসকাউন্ট, লিখবি কি ইস্যুড অ্যাট আ ডিসকাউন্ট, ইস্যুড অ্যাট আ ডিসকাউন্ট। হয়ে গেল 20 পর 21। 21 কি বলেছে? অ্যাকর্ডিং টু কোম্পানি অ্যাক্ট, লেখ অ্যাকর্ডিং টু কোম্পানি অ্যাক্ট, এটা নাও পারতে পারিস কারণ এটা তোরা জানিস না। অ্যাকর্ডিং টু কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে তো। মিনিমাম সাবস্ক্রিপশন, মিনিমাম সাবস্ক্রিপশনকে বাংলায় কি বলে? ন্যূনতম মূলধন, ন্যূনতম মূলধন, মিনিমাম সাবস্ক্রিপশন। minimum subscription has been fixed, has been fixed, ঠিক আছে, of issue amount, has been fixed dash দিয়ে লিখবি of issue amount। এখানে অনেকগুলো অপশন ছিল, 4টেই অপশন ছিল। পার্সেন্টেজ বলেছিল, পার্সেন্টেজ বলেছিল, বলেছে কোম্পানি আইন অনুযায়ী, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোম্পানি অ্যাক্ট মিনিমাম সাবস্ক্রিপশন কত হতে হবে, কত পার্সেন্ট, ইস্যু অ্যামাউন্টের কত পার্সেন্ট ফিক্সড হতে হয়? 90%, ঠিক আছে, 90%, ঠিক আছে। এটা তোদের ওই কি যেন ওই বাসুদত্তর বইতে দেখবি কোশ্চেনটা আছে, এটা একবারও এসেছিল। হ্যাঁ কি জানি আমার মনে পড়ছে না বলেছিলাম কিনা। এটা 90% হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবি। 90 মিনিমাম সাবস্ক্রিপশন ইস্যুড অ্যামাউন্টের 90% ফিক্সড, এটা হতেই হয়, ঠিক আছে তো, হতে হবে। তারপর 23 নম্বর, সরি 22 নম্বর কি বলেছে? বলছে পার্সন হু স্টার্ট আ কোম্পানি, লেখ পার্সন হু স্টার্ট আ কোম্পানি, পার্সন হু স্টার্ট আ কোম্পানি আর কল্ড, বলতে পারবি অ্যান্সার? বলছে এটা তোরা বিজনেস স্টাডিজেই পড়েছিলি, বিজনেস স্টাডিজ সেকেন্ড চ্যাপ্টার ছিল না? বলছে কোম্পানি মানে সরি পার্সন হু স্টার্ট, ডাইরেক্টর তো কোম্পানি পরিচালনা করে, পার্সন হু স্টার্ট আ কোম্পানি, ঠিক আছে, মানে সেই পার্সনটাকে কি বলে? যে কোম্পানিটা স্টার্ট করে। প্রমোটার, প্রবর্তক, পড়েছিলি না আগে? কোম্পানি গঠন করে কারা? কোম্পানি তৈরি করে কারা? কোম্পানি প্রবর্তক, প্রমোটার। তাহলে হ্যাঁ, প্রবর্তককেই মানে ইংরেজিতে বলে প্রমোটার, ঠিক আছে, প্রমোটার। তাহলে এখানে কি হবে? পার্সন হু স্টার্ট আ কোম্পানি, কোম্পানি যে স্টার্ট করে সেই পার্সনটাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রমোটার, ঠিক আছে, প্রমোটার, তাহলে প্রমোটার। তেইশ নম্বর, ঠিক আছে, লেখ, এটা খুব ভালো জিনিস দিয়েছে, এই এন্ট্রিটা খুব ভালো এন্ট্রি দিয়েছে। বলছে শেয়ার ইস্যুড, ওই প্রমোটার রিলেটেড, প্রমোটার রিলেটেডই, ঠিক আছে। শেয়ার ইস্যুড টু প্রমোটার, লেখ শেয়ার ইস্যুড, লেখ শেয়ার ইস্যুড টু প্রমোটার, শেয়ার ইস্যুড টু প্রমোটার অফ আ কোম্পানি, অফ আ কোম্পানি, ঠিক আছে, ফর দেয়ার সার্ভিসেস, ফর দেয়ার সার্ভিসেস, ঠিক আছে, হুইচ অ্যাকাউন্ট, হুইচ অ্যাকাউন্ট উইল, লেখ হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। দেখ কোশ্চেনটা মানে বুঝে গেছি আশা করি। বলতে চাইছে শেয়ার ইস্যুড টু প্রমোটার, প্রমোটারকে যদি আমরা শেয়ার ইস্যু করি, কি বলেছে বল? প্রমোটারকে, প্রমোটারকে যদি শেয়ার, কেন শেয়ার ইস্যু করবো? আরে ও তো কোম্পানি খুললো, ওকে তো কিছু দিতে হবে, সার্ভিস, ও যে সার্ভিস দিল তার জন্য ওকে কিছু দিতে হবে, ওকে শেয়ার ইস্যু করেছি। কেন? ও যেহেতু কোম্পানি খুলে দিয়েছে তাই জন্য ওকে কি করেছে? শেয়ার ইস্যু করেছি। তো ওকে শেয়ার দিলে, এমনি নর্মাল শেয়ার ইস্যু করলে কি হয় জার্নাল? নর্মালি শেয়ার ইস্যু করলে জার্নাল হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, জেনারেল বলছি আমি, এত অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে যাচ্ছি না, নর্মাল একটা বেসিক জার্নাল বলছি। শেয়ার ইস্যু করলে জার্নাল হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, বেসিক জার্নাল। ওরে স্যার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট বললেন না কেন? আরে হ্যাঁ, না বলার কি আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল, আমি একবারে কম্বাইন বলে দিলাম। শেয়ার ইস্যু করলে জার্নাল হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো শেয়ার ইস্যু করলে জার্নাল হয়, ঠিক আছে। কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, কোম্পানি কাকে শেয়ার ইস্যু করলো? প্রমোটারকে। প্রমোটারকে শেয়ার ইস্যু করলে কোম্পানি টাকা পাবে না? কেন টাকা পাবে? কোম্পানি টাকা পাবে না। তো কোম্পানি যখন প্রমোটারকে শেয়ার ইস্যু করে, শেয়ার ক্যাপিটাল তো ক্রেডিট হচ্ছে,
ডেবিট কাকে হচ্ছে? কোম্পানি যাকে শেয়ার দিচ্ছে, প্রমোটারকে শেয়ার দিলে জার্নাল হয় কি জানিস, গুডউইল অ্যাকাউন্টটাকে ডেবিট করতে হয়, গুডউইল অ্যাকাউন্টটাকে ডেবিট করতে হয়। কোম্পানি যদি প্রমোটারকে শেয়ার ইস্যু করে তখন কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়? গুডউইল অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, কখনো ভুলিস না, এটা দেয় কিন্তু এমসিকিউতে, ঠিক আছে? কাকে ডেবিট করতে হয়? গুডউইল অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়, ঠিক আছে তো? এই এখানে লিখলাম না পার্সন হু স্টার্ট আ কোম্পানি, এরকম না লেখা থাকলে ফরমেশনও লিখতে পারে। ফরমেশন মানে জানিস গঠন, কোম্পানি গঠন, ওরকমও লেখা থাকতে পারে, ঘুরিয়েও দিতে পারে কোশ্চেনটা। আচ্ছা, এবার কি বলেছে বল, একটু আলাদা আলাদা টাইপের কোশ্চেন, এগুলো টোটালি আলাদা আলাদা, একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে। এরকম কোশ্চেন যদি দেয় তাহলে কি হবে? এইগুলো কি হয় বলতো, এবিটি এর টেস্ট পেপার বা ডব্লিউবি টেস্ট পেপার যখন খুলবি তখন এরকম কোশ্চেন থাকে, প্রতি বছর একটা দুটো করে থাকে এইগুলো কোন কোশ্চেন। তো সুতরাং তো জানতে হবে এগুলো। এবার দেখ বলছি শোন, এটা জানিস কি না জানি না, দেখ লিখে নে। ম্যাক্সিমাম লিমিট অফ প্রিমিয়াম, লেখ ম্যাক্সিমাম লিমিট অফ প্রিমিয়াম, ঠিক আছে, অন শেয়ার ইজ, প্রিমিয়াম করতাম তখন ইসব শেয়ার যখন করতাম সিকিউরিটি প্রিমিয়াম থাকতো না, তাহলে একটা শেয়ারের ফেস ভ্যালু ধরা আছে 100 টাকা বা 10 টাকা, যাই থাকুক, 110, জেনারেলি 10 বা 100ই থাকে, ধর মানলাম একটা শেয়ার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম কত টাকা প্রিমিয়াম হতে পারে? ম্যাক্সিমাম কত টাকা? একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, ম্যাক্সিমাম কত টাকা প্রিমিয়াম হতে পারে? বল পার্সেন্টেজই বল, ম্যাক্সিমাম কত পার্সেন্ট প্রিমিয়াম হতে পারে? এরম কোনো বাধ্যবাধকতা নেই, কোনো ব্যাপার নেই, যত খুশি প্রিমিয়াম হতে পারে, যত খুশি প্রিমিয়াম হতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই, নো লিমিট, প্রিমিয়ামের কোনো লিমিট নেই, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম বুঝতে পারলি? এরকম কোনো বাধ্যবাধকতা নেই প্রিমিয়াম। তুই যেটা বললি 5%, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন, ও একটা বললো 5%, সেটা কি ধর, এটা তোর বইতে আছে, আমি হয়তো এখানে দিইনি, মানে একটা কোম্পানির ফেস ভ্যালু ধর 100 টাকা আছে, ঠিক আছে, কত পার্সেন্ট অ্যাপ্লিকেশন মানি হতেই হবে, মিনিমাম মনে এটা ছিল 5%, 5%, ওটা দেখবি, বইতে আছে 5% আছে। তো ম্যাক্সিমাম লিমিট অফ প্রিমিয়াম অন শেয়ার ইজ কত হবে? অ্যান্সার নো লিমিট, নো লিমিট, কোনো লিমিট নেই। মাথায় ঢুকছে তো এইগুলো? ঠিক আছে, একটা শেয়ার মানে একটা কোম্পানি যে একটা শেয়ার থাকে না, শেয়ারের প্রিমিয়াম কত টাকা হতে পারে, ম্যাক্সিমাম কত টাকা হতে পারে, কোনো লিমিট নেই, যত খুশি, যত খুশি। আচ্ছা, তারপর লিখ 25, এটা আমি অঙ্ক করানোর সময় বলেছিলাম, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, এখানে লিখছি কি ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, interest on calls in arrear is charged, ঠিক আছে তো, according to table, ঠিক আছে, কি বললাম? according to table, if টেবিলে আছে, ঠিক আছে, একটা টেবিল আছে, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, মানে শেয়ার হোল্ডাররা কলের টাকা যদি টাইম মতন দিতে না পারে তার উপর ইন্টারেস্ট চার্জ করে। কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করে? 10% পার অ্যানাম, 10% পার অ্যানাম চার্জ করবে, ঠিক আছে। লাস্ট 26, অ্যাজ পার টেবিল এফ, লাইক অ্যাজ পার টেবিল এফ, as per table F, the company is required to pay, ঠিক আছে, টু পে কত পার্সেন্ট হবে? এটা 12%, জানতি তো, 12% পার অ্যানাম, ঠিক আছে তো। ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট, ঠিক আছে, অফ কলস ইন অ্যাডভান্স, অফ কলস ইন অ্যাডভান্স, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কি বলেছে, এটা টেবিল এফ বলে দিয়েছি, ঠিক আছে তো। তো কি বলেছে? 12%, তাহলে এটা মাথায় রাখবি, শর্ট কোশ্চেনটা দেয় খুব, তার মানে বুঝতে পারলি ব্যাপারগুলো, মাথায় ঢুকলো?
এই অবধি ছিল। এবার তোরা তোদের রেড বুকটা দেখ, রেড বুকটা বের করে দেখ নতুন কি আছে, নতুন কি পাচ্ছে সেটা দেখ, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনটা, ঠিক আছে, 27 নম্বর হবে না? 27 নম্বরে বলি the sources of capital, the sources of capital the sources of capital of a company are, ঠিক আছে, মানে কোম্পানি যে ক্যাপিটালটা জোগাড় করবে তার সোর্সটা কোথা থেকে হতে পারে। এক তো শিখেছিস তোর ইকুইটি শেয়ার, এখানে লিখেছি অ্যানসার গুলো ব্র্যাকেটে করে দিচ্ছি। ইকুইটি শেয়ার থেকে হতে পারে, প্রেফারেন্স শেয়ার থেকে হতে পারে, ঠিক আছে, ইকুইটি শেয়ার থেকে হতে পারে, প্রেফারেন্স শেয়ার থেকে হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, ওই মুনাফার পুনর্বিনিয়োগ বলে একটা অপশন আছে, দেখ তাহলে বুঝতে পারলি কোম্পানির, ঠিক আছে, কি বলেছে, দ্য সোর্সেস অফ ক্যাপিটাল অফ এ কোম্পানি, কোম্পানির মূলধন কোথা থেকে জোগাড় করতে পারে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে, আর মুনাফার পুনর্বিনিয়োগ, এই কয়েকটা পয়েন্ট হবে, ঠিক আছে। তারপরে 28 নম্বর পয়েন্টটা কি বলছে, ফরফিটেড শেয়ারস অরিজিনালি ইস্যুড এট আ প্রিমিয়াম ক্যান বি রিইস্যুড, লাইক ফরফিটেড শেয়ারস originally issued forfeited shares originally issued at a premium can be reissued তার মানে কি বলেছে, forfeited share originally issued at a premium can be reissued, মানে কোম্পানি যে শেয়ারগুলো ফরফিট করে না, ঠিক আছে, forfeited shares originally issued at a premium can be reissued, মানে কোন কোম্পানি যে শেয়ারগুলো ফরফিট করছে, শেয়ারগুলো ফরফিট করার আগে সেই শেয়ারগুলো ইস্যু করতে হয়েছিল, সেই শেয়ারগুলো ইস্যু করেছিল প্রিমিয়ামে, কিন্তু সেগুলোকে যখন রিইস্যু করব, ঠিক আছে, সেটা কিসে করব, পারে করব, পারেও করতে পারি, প্রিমিয়ামও করতে পারি, ডিসকাউন্টও করতে পারি, এখানে লিখছি পারেও করতে পারি, প্রিমিয়ামও করতে পারি, ডিসকাউন্টও করতে পারি। বলেছে কোন কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, ঠিক আছে, সেই শেয়ারগুলো যদি প্রিমিয়ামে ইস্যু করে, পরবর্তী সময়ে সেই শেয়ারগুলো যদি ফরফিট করা হয়, সেই শেয়ারগুলো তো আমরা রিইস্যু করব, সেই রিইস্যু গুলো কিসে করব, পার প্রিমিয়াম ডিসকাউন্ট, কিসে, যে কোনো খুশিতে করতে পারি, পার প্রিমিয়াম ডিসকাউন্ট যে কোনো খুশিতে করতে পারি, ঠিক আছে, আমার ইচ্ছা। তারপর 29 নম্বর কি বলেছে, ডিসকাউন্ট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস, ডিসকাউন্ট অন reissue of forfeited shares discount on reissue of forfeited shares, ঠিক আছে, যেই শেয়ারগুলো ফরফিট আছে না, যেই শেয়ারগুলো ফরফিট হলো সেগুলোকে আমরা রিইস্যু করব, তো রিইস্যু যে ডিসকাউন্টে করব না, সেটা কি কেমন হতে পারে, অপশনটা দেখ, আমি লিখে দিচ্ছি, তারপর বোঝাচ্ছি, আগের দিন বুঝিয়েছিলাম। বলছে cannot be more than balance of forfeited shares, ঠিক আছে, এটা বলেছে অপশনটা, দেখ লাইনটার মানে বোঝার চেষ্টা কর। ডিসকাউন্ট অন রেশিও অফ ফরফিটেড শেয়ার, আমরা যেই শেয়ারগুলো ফরফিট করছি সেগুলো তো পরবর্তী সময় রিইস্যু করব, তো রিইস্যুটা যদি ডিসকাউন্টও হতে পারে, পারেও হতে পারে, প্রিমিয়ামও হতে পারে, কিন্তু রিইস্যু যদি ডিসকাউন্ট হয়, ঠিক আছে, দেখতে হবে আমি সেই শেয়ারগুলোর এগেইনস্টে এখনো পর্যন্ত কত টাকা পেয়েছি, না 10 টাকা শেয়ারের এগেইনস্টে আমি তার এখনো পর্যন্ত 8 টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি, 8 টাকা পেয়েছি। এবার দেখতে হবে কত টাকা ডিসকাউন্টে শেয়ার রিইস্যু করেছি, তো 2 টাকা ডিসকাউন্টে রিইস্যু করেছি, তার মানে কত, 8 টাকা পেয়ে গেছি আর 2 টাকা লস হয়ে, তাহলে আলটিমেট লাভ তো 6 টাকা, অসুবিধা নেই।
এবার ধর যেই শেয়ারগুলো ফরফিট করছি সেই শেয়ারগুলো এগেইনস্টে এখনো পর্যন্ত আমি 2 টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি? 2 টাকা পেয়েছি। কিন্তু যখন রিইস্যু করছি তখন 8 টাকা, 8 টাকা ডিসকাউন্টে, 8 টাকা ডিসকাউন্টে রিইস্যু করছি, এটা কখনো সম্ভব নয়। এই যে আমি যত টাকা ফরফিট কেই কত টাকা পেয়েছি, যে শেয়ারগুলো ফরফিট করছি তার এগেইনস্টে কত টাকা পেয়েছি, সাপোজ 2 টাকা পেয়েছি, তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট আমি 2 টাকাই দেখাতে পারবো, তার বেশি দেখাতে পারবো না। কি বললে বলতে পারলি? যতটা ফরফিটের কেইড হবে ঠিক তত টাকাই আমি ডিসকাউন্ট হতে পারে, বা তার কম হতে পারে, তার বেশি হবে না। এখানে তাই বলেছে ক্যান নট বি মোর দ্যান ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার, তার বেশি হতে পারে। ঠিক আছে তো? এখানে অপশনগুলো কি কি ছিল বলতে একটু? এটাই কি ছিল? cannot be less than balance of forfeited share account, cannot be more than balance of forfeited share account, cannot be equal to balance of forfeited share account. ঠিক আছে, এটাই হবে। তারপর বলেছে the balance of securities premium account, the balance of securities premium account, the balance of securities premium account, the balance of securities premium account is shown in the balance sheet, is shown in the balance sheet। বলেছে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স পড়ে থাকে সেটা ব্যালেন্স শিটে কোথায় দেখায়? রিজার্ভ এন্ড সারপ্লাস বলে একটা হেড হয়, সেই হেডে বসা। রিজার্ভ এন্ড সারপ্লাস বলে একটা হেড হয়, সেই হেডে বসা। ঠিক আছে তো? এবার হচ্ছে 31 নম্বর। কি বলেছে? দ্য ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি, দ্য ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি, এখানে লিখছি দ্য ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি। The feature of joint stock company, joint stock company বাংলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। তো যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যটা কি? দেখ এখানে পয়েন্ট করে লিখছি, এক একটা করে পয়েন্ট করে লিখছি। কমন সিল, মানে কি? সাধারণ শিলমোহর, কোম্পানির একটা সাধারণ শিলমোহর থাকে, এটা ছিল কোম্পানির বৈশিষ্ট্য। আর কি তো 11এই পড়েছিস যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। একটা যে লিমিটেড লাইবিলিটি, আগেই বলছিলাম লিমিটেড লাইবিলিটি হয় কোম্পানির বৈশিষ্ট্য, এটা মেইন বৈশিষ্ট্য লিমিটেড লাইবিলিটি। আর কি বলেছে? পারপেচুয়াল এক্সিস্টেন্স। ঠিক আছে তো? পারপেচুয়াল এক্সিস্টেন্স মানে এই পয়েন্টগুলো তোকে লিখতে হবে। কোম্পানির বৈশিষ্ট্যগুলো কি কি বললাম? কোম্পানির বৈশিষ্ট্য কি কি? কমন সিল, এটা অবশ্যই কোম্পানির বৈশিষ্ট্য, লিমিটেড লাইবিলিটি আর পারপেচুয়াল এক্সিস্টেন্স। ঠিক আছে তো? আমরা যখন কোম্পানি ডেফিনেশন লিখেছিলাম ওখানে পারপেচুয়াল এক্সিস্টেন্স বলে একটা কথা লিখেছিলাম, যদি খাতা খুলিস দেখি লেখা আছে পারপেচুয়াল বলে লেখা আছে। তাহলে দ্য ব্যালেন্স বলছে কি? ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, বলছে ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকবে, যত টাকা ব্যালেন্স পড়ে থাকবে এটা কোথায় নিয়ে যাওয়া হয়? ক্যাপিটাল রিজার্ভে নিয়ে যাওয়া হয়, তাই তো? ও এখানে কোশ্চেনটা একটু আলাদা দিয়েছে, বলছে ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, এখানে লিখছি ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট, balance in forfeited share account is shown ঠিক আছে তো? in the balance sheet, in the balance sheet, in the balance sheet, ঠিক আছে তো? under the head of, এখানে বলেছে ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকবে সেটা ব্যালেন্স শিটে আমরা কোন হেডে দেখাই? ঠিক আছে, সেটা আমরা ব্যালেন্স শিটের কোন হেডে দেখাই? তো বল, বলতে পারবি এটা কোন হেডে? এটা কোন হেডে করেছিস? ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, ফরফিটেড শেয়ার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকবে সেটা আমরা ব্যালেন্স শিটের কোন হেডে দেখাই? কি লিখেছিস বল? না না, শেয়ার ক্যাপিটাল হবে না এটা। বলছে দেখ ভালো করে শোন, ফরফিটেড শেয়ার, ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার, তো ফরফিটেড শেয়ার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকবে সেটা আমরা ব্যালেন্স শিটের কোন হেডে দেখাই? পারবি বলতে? এই দেখ বলেছি শোন, যখন ব্যালেন্স শিট করবো না, শেয়ার ক্যাপিটাল যখন করবি, শেয়ার ক্যাপিটাল থাকবে ইস্যুড ক্যাপিটাল, মানে ক্যাপিটাল তো কিছু হবে, একটা ক্যাপিটাল, তার সাথে কল সিনিয়র থাকলে ওটা বাদ দিতে হয়। আর শেয়ার ফরফিটেড যেই যদি ব্যালেন্স পড়ে থাকে, শেয়ার ফরফিটেড ব্যালেন্স মানে ফরফিটেড ক্রেডিট ছিল আর ফরফিটেড ডেবিট,
করার পর যত টাকা ব্যালেন্স পড়ে থাকবে সেটা ওটার সঙ্গে যোগ করে দিতে হবে। বুঝতে পারলি কি বললাম? দা শেয়ার ক্যাপিটাল, এটা শেয়ার ক্যাপিটাল, এখানে এটা জেনে রাখি না। ধর যখন ব্যালেন্স শিট করবো শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? শেয়ার ক্যাপিটাল তো কিছু একটা অ্যামাউন্ট বেরোবে। কি করে অ্যামাউন্ট বেরোবে? ধর ইস্যুড ক্যাপিটাল, যতগুলো শেয়ার ইস্যু হবে, ঠিক আছে, যতগুলো শেয়ার ইস্যু থাকবে সেই ইস্যুড ক্যাপিটালটা নিবি, তার থেকে কলসিন এরিয়াটা মাইনাস করতে হয়, তার সাথে ফরফিট শেয়ার অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকবে সেটা প্লাস করতে হয়, করে যেটা হবে সেটা হবে আলটিমেট অ্যান্সার। তাহলে কি বললাম, কোথায় যাবে এটা, কোথায় গিয়ে বসবে? ব্যালেন্স ইন ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট। দেখ তো অপশনগুলো কি কি বলেছে বলে, অপশন দেখতে হবে তো। Other current liability, reserve and surplus, share capital, long term borrowing. শেয়ার ক্যাপিটালে যাবে এটা, বুঝতে পারলি? মানে কারণটা বোঝ, অ্যাকচুয়ালি যখন কোম্পানির ব্যালেন্স শিট হয় লাইবিলিটি সাইডে শেয়ার ক্যাপিটাল বলে একটা হেডিং দিতে হয়। তো কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করেছে এতগুলো শেয়ার ইস্যু 10 টাকা করে বা 100 টাকা করে সেটা লিখবো, তার থেকে কলসিন এরিয়া থাকলে বাদ দেবো, ঠিক আছে? তো তারপরে শেয়ার ফরফিটের যত টাকা ব্যালেন্স সেটা যোগ করবো। তাহলে কোথায় গেল, কোন হেডে গেল এটা? শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? কোন হেডে যাবে? শেয়ার ক্যাপিটালে যাবে, এখানে লিখো শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? তারপর কি বলেছে, যে আগের পার্টটা যেটা বোঝালাম, ধর যখন আমরা ব্যালেন্স শিট করি, মানে ব্যালেন্স শিটে তো একটা শেয়ার ক্যাপিটাল বলে একটা অপশন আসবে। শেয়ার ক্যাপিটাল মানে তুই তো ব্যালেন্স শিট করতে হয় না, সিবিএসসি বা আইএসসি বোর্ড যারা পড়ো তো ব্যালেন্স শিট আসে না, তারপরে যখন গ্র্যাজুয়েশন করি তখন ব্যালেন্স শিট করতে হবে, ঠিক আছে? তখন শেয়ার ক্যাপিটালে কত টাকা লিখতে হয়, কি করে, টেকনিক, ফরম্যাটটা কি। এখানে হচ্ছে প্রথমে শেয়ার ক্যাপিটাল হেডিং দেব, তো ওখানে তো অথরাইজ ক্যাপিটাল আলাদা, ইস্যুড ক্যাপিটাল, একটা ইস্যুড ক্যাপিটাল বলে হেডিং হয়, ঠিক আছে? ইস্যুড ক্যাপিটাল ধর এতগুলো শেয়ার, কোশ্চেনে বলেই দেয় না, কোশ্চেন বলে এতগুলো শেয়ার ইস্যু করেছে, ঠিক না? ধর সাপোজ ধর 50,000টা শেয়ার ইস্যু করেছে, ঠিক আছে, 10 টাকা করে, মানে কত হচ্ছে 5 লাখ টাকা। এবার আমরা তো জার্নাল করি, কলসিন এরিয়া পেলাম, কলসিন এরিয়া একটা ব্যালেন্স করবো যে এত টাকা ব্যালেন্স পড়ে আছে, যত টাকা ব্যালেন্স পড়ে সেটাকে বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে? যত টাকা ব্যালেন্স পড়ে তাকে কি করতে হয়, বাদ দিতে হয়, কলসিন এরিয়াটাকে ব্যালেন্সটাকে বাদ দিতে হয়, ঠিক আছে? তার সঙ্গে কি করতে হয়, এবার শেয়ার ফরফিটেড, মনে কর শেয়ার ফরফিচার করলি, ফরফিচারের কি ছিল, শেয়ার ফরফিট একটা ক্রেডিট ছিল, আবার যখন রিইস্যু করলি ফরফিটটা ডেবিট ছিল, আবার যখন ক্যাপিটাল রিজার্ভ করলি তখন ডেবিট ছিল, তার মানে ফরফিটের ব্যালেন্স তো কিছু পড়ে থাকতে পারে। আরে থাকতে তো পারে, বলে কখন পড়ে থাকে জানিস, ওই যদি সব যদি রিইস্যু হয়ে যায় তাহলে তো পড়ে থাকবে না, যদি সব রিইস্যু না হয় তখনই পড়ে থাকে। মোট কথা ফরফিটেড অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে তখন এটা এখানে যোগ করে দিতে হবে, করে যেটা হবে সেটা। তার মানে কি বুঝতে পারলি, এটাই আর কি বলতে চেয়েছে। তাও কখনো যদি কখনো কোশ্চেন নেয় কলসিন এরিয়া, তো লিখতে পারবি কলসিনে কোথায় যায়, কোন হেডে যায়। তো এই জিনিসগুলো তোকে একটু মাথায় রাখতে হবে, একটু ঘুরিয়ে দিয়েছি আমি, ঠিক আছে কোশ্চেনটা। এবার একটা অঙ্ক, তাই না? ওই অঙ্কটা ছোট্ট একটা অঙ্ক, কি ছিল অঙ্কটা পড়, আমি পড়ছি, তাই না? ওরা তুই করেছি অঙ্কটা, এই যে একটা কি ও কত নাম্বার তো আমি বলতে পারবো না, আমি কোশ্চেনটা টুকছি। ফর পারচেজ অফ আ নেট অ্যাসেট, করেছিস? ফর পারচেজ, এটা সর্বনিম্ন ফর পারচেজ দিয়ে স্টার্ট হয়েছিল, for purchase of a net asset, for purchase of a net asset of rupees 2,50,000, of rupees, এটা এমসিকিউ ছিল অংশ না। হ্যাঁ ওই তো এমসিকিউ, of rupees 2,50,000 purchase consideration is satisfied by the issue of, is satisfied by issue of equity share of rupees, equity share of rupees 1 lakh, 1 lakh, and buy cash, rupees 1 lakh na, buy cash rupees 1 lakh, full stop. The difference is treated as, তো বল কি করেছিস, কি বললি, আচ্ছা কি করেছিস, আমি বুঝিয়েছি যে শোন, এই যে এই টাইপের ইস্যু অফ শেয়ার করেছি, বাট এই টাইপের অঙ্ক করানো হয়নি, পরের ক্লাস হয়তো করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের এমসিকিউ শেষ হয়ে যাবে,
দ্য পারচেজ অফ আ নেট অ্যাসেট, ঠিক আছে, ধর একটা কোম্পানি, ধর টাটা কোম্পানির কথা বলছি, ও একটা নেট ও অ্যাসেট কিনেছে, নেট অ্যাসেট, নেট অ্যাসেট মানে জিনিসটা কাকে বলে, ও যেই কোম্পানির অ্যাসেট কিনবে মানে সেই কোম্পানির টোটাল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, তার থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে তাকে বলে নেট অ্যাসেট। কি বললাম, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি বাদ দেওয়ার পর যেটা হয় সেটা নেট অ্যাসেট। তো নেট অ্যাসেট কিনেছে কত টাকা, নেট অ্যাসেট কিনেছে 2.5 লাখ টাকা। তো যার থেকে ও নেট অ্যাসেট কিনবে তাকে তো পেমেন্ট করতে হবে কিছু, এমনি এমনি তো কিনবে না। কি কি পেমেন্ট করেছে 2.5 লাখ টাকার বদলে, এই পারচেজ কনসিডারেশনে পেমেন্ট, কি পেমেন্ট করেছে 2.5 লাখ টাকার বদলে, ইকুইটি শেয়ার দিয়েছে 1 লাখ টাকা, ঠিক আছে তো, ক্যাশ দিয়েছে 1 লাখ টাকা, তাহলে 2.5 লাখ টাকার বদলে 2.5 লাখ টাকা নিয়েছে, ঠিক আছে, তার বদলে ওকে দিয়েছে কত, 2 লাখ টাকা। তাহলে বল না ওই কোম্পানি লাভ হলো না লোকসান হলো, লাভ হয়েছে। তাহলে লাভ যদি হয় চলে যায় ক্যাপিটাল রিজার্ভে, আর যদি লস হতো, স্যার লস মানে ধর সাপোজ ধর এই টাটা কোম্পানি ধর কারোর থেকে বিজনেসটা নিয়ে নিল 2.5 লাখ টাকা নিয়ে নিল, কিন্তু ওকে দিল 3 লাখ টাকা, বেশি দিল না কম দিল, লস তো হলো। কেন বেশি দেয়, কোম্পানির রেপুটেশনের জন্য, গুডউইল। এটা জার্নালটা বলে দেওয়া হলো, পরের দিন করাতে সুবিধা হবে, জার্নালটা বলে দিই, জার্নালটা জেনে রাখ, ক্ষতি নেই। এইগুলোকে কি বলে, একটা কোম্পানি আর একটা কোম্পানির বিজনেসটা কিনে নেয়, মানে অ্যাসেট গুলো কিনে নেয়, বিজনেস কিনে নেয়, মোট কথা বিজনেস কিনে নেয় একটা কোম্পানি। আর একটা কোম্পানি যখন বিজনেস কিনে নেয়, ঠিক আছে, তখন কি হয়, একটা কোম্পানি যখন আর একটা কোম্পানির বিজনেস কিনে নেয় তাকে কি পেমেন্ট করবে, ক্যাশ টাকা পেমেন্ট করছে না, শেয়ার পেমেন্ট করছে। কি বললাম বুঝতে পারলি, আজকে ধর আমি একটা কোনো কোম্পানি কিনে নিলাম, তার টাটা কোম্পানি ধর উইপ্রো কোম্পানিকে যদি কিনে নেবে, উইপ্রো কোম্পানি সব কিনে নেবে, কি কিনে নেবে, ওর যত অ্যাসেট আছে যত লাইবিলিটি সব কিনে নেবে, তার বদলে ওকে কি পেমেন্ট করবে, শেয়ার দিয়ে পেমেন্ট করবে। হ্যাঁ, কিছু শেয়ার দেবে, কিছু ক্যাশ দেবে, কিছু ডিবেঞ্চার দেবে, বিভিন্ন ভাবে পেমেন্ট করতে হবে, সেই টাইপের অঙ্ক। তার মানে এই টপিকটার নাম হচ্ছে অ্যাসেট পারচেজ বাই দ্য ইস্যু অফ শেয়ার। আমরা এতদিন অ্যাসেট কিনেছি ক্যাশ টাকা দিয়ে বা চেকের মাধ্যমে, শেয়ার কিনেছি কি যেন কি কিনেছি, অ্যাসেট কিনেছি, কিন্তু এখানে শেয়ার দিয়ে কিনবো অ্যাসেট। তাহলে এখানে কি হলো দেখে বোঝার চেষ্টা কর, অ্যাসেট কিনেছে, কি কিনেছে, নেট অ্যাসেট কিনেছে। অ্যাসেট কিনলে কি হয়, অ্যাসেট বাড়ছে কোম্পানি, অ্যাসেট বাড়লে কি, অ্যাসেট ডেবিট, তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। কি লিখলাম, অ্যাসেট অ্যাকাউন্টে কত টাকার অ্যাসেট কিনে জানিস তো, 2.5 লাখ টাকার অ্যাসেট কিনেছে। শুনছিস তো, মন দিয়ে শোন, একদম শোন, ইজি জিনিস। আচ্ছা, কার থেকে অ্যাসেট কিনেছে, কোন কোম্পানির অ্যাসেট গুলো কিনেছে, যেই কোম্পানি অ্যাসেট কিনেছে সেই কোম্পানির নাম লিখো। কোম্পানির নাম বলেছে অঙ্কে না, তাহলে কি লিখবো, ভেন্ডার, ভেন্ডার, ঠিক আছে তো, গল্পটা বুঝতে পারছিস। ভেন্ডার এখন 2.5 লাখ টাকা। দেখ পরের দিন যখন জার্নাল করবো না, এটাই করাবো, এটাই করাবো, হয়তো ওখানে 1 লাইন 2 লাইন একটু বাড়িয়ে দেবে, আর কিছু বলবে না, ওখানে বলে দেবে যে না আমি এই কোম্পানির এই জিনিস কিনি, সেটা বলে দেবে। তাহলে কি বললাম, আজকে ধর সাপোজ ধর টাটা কোম্পানি যদি উইপ্রো কোম্পানির বিজনেসটা কিনে নেয়, তাহলে বিজনেসে কি থাকবে, স্যার ওই কোম্পানির সমস্ত অ্যাসেট গুলো থাকবে, এরকম ভাবে লিখে দেবে, ফার্নিচার এত, বিল্ডিং এত, মেশিন এত, এগুলো লেখা থাকবে। যেগুলো কিনছে অ্যাসেট কিনছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেট ডেবিট, আর যে লাইবিলিটি গুলো নিয়ে নেয় তাহলে লাইবিলিটি ক্রেডিট। এবার যার থেকে কিনছে তার নাম লিখবে, তো এখানে তার নাম তো বলে তাই ভেন্ডার লিখলাম। এবার ওর থেকে 2.5 লাখ টাকার বিজনেস নিয়ে এবার ওকে তো পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে তাহলে ভেন্ডারটা কি মনে হচ্ছে, কোম্পানির অ্যাসেট না লাইবিলিটি, জানিস ভেন্ডার লাইবিলিটি, লাইবিলিটি পেমেন্ট করলে লাইবিলিটি ডেবিট হবে, লিখো ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 2.5 লাখ টাকা। বল এবার বল এই ভেন্ডারকে কি কি পেমেন্ট করেছি, কি পেমেন্ট করেছি বল, ভেন্ডারকে প্রথমে পেমেন্ট করেছি শেয়ার, তা শেয়ার দিয়ে দিয়েছি, শেয়ার দিয়েছি মানে কি হচ্ছে, তাহলে কোম্পানির শেয়ার বেড়ে যাচ্ছে, শেয়ার ক্যাপিটাল কে হবে, হ্যাঁ কি না, 2 শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত টাকা দিচ্ছি, শেয়ার 1 লাখ টাকা। যদি কখনো ভুল করে যদি বলে দেয় না ডিবেঞ্চার দিয়েছে, তখন লিখবি ডিবেঞ্চার, 2 ডিবেঞ্চার, 2 ডিবেঞ্চার। কি বললে বুঝতে পারলি তো, আচ্ছা মানে কোম্পানি না, টাটা কোম্পানি উইপ্রো কোম্পানি কি বলছে, দেখো আমার হাতে এখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নেই, তাহলে কাজ করো তুমি আমার কোম্পানির মালিক হয়ে যাও, তুমি আমার কোম্পানির মালিক হয়ে ওকে টাকা দিতে হবে ওর থেকে। আজকে যদি অন্য বাইরের লোক যদি আমার কোম্পানির মালিক হতে ওর থেকে টাকা নেবো, তো টাটা কোম্পানি উইপ্রো কোম্পানি থেকে 1 টাকাও নেবে না, বলে আমি তোমার থেকে অ্যাসেট নিয়েছি, তার বদলে এটা শোধ হয়ে গেল। আমার কথাটা বুঝতে পারলি তো কি বললাম, তো এটা বলেছে। আর কি হয়েছে, 1 লাখ টাকা ক্যাশ দেবে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে কোম্পানি, তাহলে ক্রেডিট, তাই তো। তাহলে দেখ কোন দিক কম হচ্ছে, স্যার ক্রেডিট দিকে কম হচ্ছে, ক্রেডিট দিকে 50,000 টাকা, এটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। জিনিসটা বুঝতে পারলি তো, এই হচ্ছে ব্যাপার। কি বললাম বুঝতে পারলি তো, তাই না, তোর নিজের ভাবনা। 2.5 লাখ টাকার বদলে 2.5 লাখ টাকা নিয়ে ওকে 2 লাখ টাকা দিয়েছে, কত টাকা কম দিয়েছে, 50,000 টাকা, লাভ হয়ে গেল।
লাভটা চলে গেল ক্যাপিটাল দিতে হবে, যদি লস হয় তখন চলে যাবে গুডউইল। জিনিসটা বুঝতে পারি তো? এর পরের দিন আমি এই টাইপের অঙ্ক করাবো, আসে পরীক্ষা 4 নম্বরে, এরকমই অঙ্ক আছে 4 নম্বরে, হয়তো আর এক লাইন দু লাইন এক্সট্রা। কেমন এক্সট্রা দেয় জানিস তো? বলবে ধর এরকম ভাবে বললো টাটা কোম্পানি উইপ্রো কোম্পানি 5 লাখ টাকার বিজনেস কিনে নিয়েছে। এবার বললো 5 লাখ টাকার মধ্যে কি কি কিনেছে, এই অ্যাসেট এত, এই লাইবিলিটি এত, ডিটেইলসে বলে দিল। এবার ওকে 5 লাখ টাকার বদলে এই পেমেন্ট করেছে, এরকমই অঙ্ক থাকবে, আর কিছু কঠিন থাকবে না। তাহলে কি বলতে হয়, এটাই হয়তো এক লাইন বাড়িয়ে দেবে, সেটা অঙ্ক করলেই বলতে হয়, কিছু কঠিন নেই, একদম ইজি জিনিস। আর 4 নম্বর আছে, খুব ইজি জিনিস। এই জন্য ইজি জিনিস আমি ওয়েট করে রেখেছিলাম, পরে করাবো বলে, এত ইজি জিনিস। ঠিক আছে? আচ্ছা, আর কিছু আরেকটা অঙ্ক ছিল না, কি ছিল বল? এ লিমিটেড পারচেজ আ মেশিন, এই একই টাইপের অঙ্ক। এ লিমিটেড, এখানে লিখছি এ লিমিটেড পারচেজ a machine. A limited purchase a machine of rupees 15 lakhs. Kilogram of rupees 15 lakhs. From B limited. দেখ আমি যেটা চাইছিলাম এবার পেয়েছি। আগে তো যেমন বলেইনি কোন কোম্পানি কার থেকে কিনছে, এখানে যেমন পরিষ্কার বলেছে এ কোম্পানি বি কোম্পানি থেকে মেশিন কিনেছে, বলে দিয়েছে। আমি যেটা চাইছিলাম সেটা পেয়েছিস তো? তাহলে এ কোম্পানি, আচ্ছা আমি কোশ্চেনটা পরে ঢুকি, যদি এইটুকুই বলে এ কোম্পানি বি কোম্পানি থেকে মেশিন কিনে, তাহলে এ কোম্পানির বইতে এন্ট্রি করো। ঠিক আছে? এই কোম্পানির মধ্যে যে কেনে তার বইতে এন্ট্রি হবে। স্যার যে ম্যাচে সাধারণত বলবে না, তোকে বলে যে কেনে তার বইতে এন্ট্রি করতে হবে। তার মানে এ কোম্পানি বি কোম্পানি থেকে মেশিন কিনে, বলে না জার্নাল কি হবে এ কোম্পানির বইতে? এ কোম্পানিতে কি এসছে? মেশিন এসছে, মেশিন ডেবিট টু বি থেকে এসছে, টু বি। তাহলে আমি একটু নিচের দিকে করছি জার্নালটা, কি লিখলাম? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু বি লিমিটেড। যদি মনে হয় পরে কাটতে হবে কাটবো, অসুবিধা কোথায়? আমি একটু বোঝাচ্ছি। এটা কত টাকা? এটা 15 লাখ টাকা। তারপর কি বলেছে? বাই ইস্যু অফ শেয়ার। ঠিক আছে তো? কিনেছে কিসের মাধ্যমে? শেয়ারের মারফত কিনেছে, শেয়ারের মাধ্যমে কিনেছে। ঠিক আছে তো? এবং একটা শেয়ার কত করে দিয়েছে? 100 টাকা করে শেয়ার দিয়েছে, একটা প্রিমিয়াম 25%। আচ্ছা লিখি বাই, এখানে লিখি বাই issue of shares, by issue of shares of rupees 100 each, of rupees 100 each, of rupees 100 each at a premium, at a premium of 25%. ঠিক আছে? The number of share issued, the number of share issued will be, কতগুলো শেয়ার ইস্যু করেছে। দেখ না, ওকে পুরো পেমেন্ট করেছে কি 15 লাখ টাকা, পুরোপুরি শেয়ারই দিয়ে দিচ্ছে। এবার ওকে পেমেন্ট করবো, ওকে তো পেমেন্ট করার জার্নাল কি হবে? বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট থাকি না, কত? 15 লাখ টাকা। কি দিয়েছি ওকে? পুরোটাই শেয়ার দিয়েছি, হ্যাঁ কি না? পুরো শেয়ার দিয়েছি তো। শোন এখানে দেখো টু শেয়ার ক্যাপিটাল। এবার দেখ তুই লক্ষ্য কর, এখানে কোনো গুডউইল ক্যাপিটাল হিসেবে কথা বলিনি, কেন? ওর থেকে 15 লাখ টাকা নিয়ে ওকে 15 লাখ টাকাই দিয়েছি, বলেছি বেশি দিয়েছি কম দিয়েছি? তাহলে এরকমও কিন্তু ঘুরিয়ে দিতে পারি। তাহলে কি লিখবো? টু শেয়ার ক্যাপিটাল। আমি তোরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখিস, লেখা হলো না। এবার বল না, তুই বল তোরা বলবি কতগুলো শেয়ার দিয়েছি। মন দিয়ে শোন, এখানে লিখছি, আলাদা করে ওয়ার্কিংস করছি না। এরকমই অঙ্ক পরীক্ষায় আসবে। ধর এই অঙ্ক করে তোকে পরীক্ষায় তুলে 4 নম্বর দিতেই পারে, এই অঙ্ক করে পরীক্ষায় 4 নম্বর তুলে দিল। তোকে এমসিকিউ দিয়েছে বলে এমসিকিউর অপশনটা লিখলি, কিন্তু যদি এটাই 4 নম্বর দেয় তখন কিন্তু জার্নাল করে দেখাতে হবে। এইটাই দিতে পারে, এরকম দেয় কিন্তু পরীক্ষায়। ভাবিস না এটা এমসিকিউ বলে এটা দিতে পারে না, দিতে পারে। তাহলে কি লিখলাম? নাম্বার অফ শেয়ারস কত টাকা? বল ওকে কত টাকা পেমেন্ট করতে হবে? 15 লাখ টাকা, হ্যাঁ কি না? নিচে লিখলাম আমি কত? 125। আমি জানি না বুঝতে পারলি কিনা, আমি বুঝিয়ে দিচ্ছি, না বুঝতে পারলে বুঝিয়ে, কোনো অসুবিধা নেই। একটা শেয়ারের দাম 100 টাকা, একটা শেয়ারের দাম 100 টাকা, আর কত পার্সেন্ট প্রিমিয়ামে দেবে ওকে শেয়ারগুলো? 25 টাকা। তাহলে টোটাল কত টাকা দিচ্ছে? 125 টাকা। তাহলে বলতে পারি তো 125 টাকায় একটা শেয়ার, 125 এ একটা শেয়ার পাচ্ছে। তাহলে 15 লাখে কতগুলো শেয়ার? 15 লাখ বাই 125 না, কত হচ্ছে? 15 লাখ বাই 125, হ্যাঁ 12,000টা শেয়ার দিচ্ছে। কতগুলো শেয়ার দিচ্ছে? 12,000টা শেয়ার দিচ্ছে। তাহলে এটা কত হবে? 12,000 ইনটু 100, কত হচ্ছে? 12 লাখ, তাই তো? 12 লাখ হচ্ছে। তার মানে বাকিটা কি হবে? প্রিমিয়াম, টু সিকিউরিটিজ প্রিমিয়াম।
টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট কত 3 লাখ টাকা। এবার দেখ তুই এই অঙ্কের অপশনে জানতে পেরে গেছিস, তোকে কি জানতে চাইছিল এই অঙ্কে, কতগুলো শেয়ার ইস্যু করবে বল, কতগুলো শেয়ার 12,000টা শেয়ার ইস্যু করবে, ঠিক আছে, কতগুলো শেয়ার ইস্যু করবে 12,000টা শেয়ার ইস্যু করবে, অ্যানসারটা হয়ে গেল। তো বুঝতে পারলি তো, দেখ অঙ্কটা বুঝলি, এরকম অঙ্ক পরীক্ষায় দেয়, পরের দিন যখন করবো তুই আরো ক্লিয়ার হয়ে যাবে এগুলো, ঠিক আছে। তো আর কি ছিল